ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের বিষয়বস্তু কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতা। নোঙর কবিতা কবি অজিত দত্তের যে শেষ কাব্যগ্রন্থ সাদা মেঘ কালো পাহাড়, সেই শেষ কাব্যগ্রন্থের অন্যতম একটি কবিতা নোঙর। অজিত দত্ত আমাদের বিগত শতকের ওই 30 থেকে 50-এর দশকের এক অন্যতম শ্রেষ্ঠ কবি। 30 থেকে 50-এর যে দশক বাংলা সাহিত্যে, সেখানে আমরা অজিত দত্তের যে সমকালীন কবিদের নাম পাই, তারা হলেন বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে। এরা সবাই বাংলা সাহিত্যের শক্তিমান কবি। অজিত দত্ত এই যাদের কথা আমরা বললাম, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি যাদের কথা বললাম, অজিত দত্ত তাদের চেয়ে কিছুটা হলো স্বতন্ত্র মনন মানসিকতা। বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, তাদের কবিতা চর্চা, সাহিত্য চর্চা মধ্যে আমাদের ভারতীয় সাহিত্য সংস্কৃতি দর্শন, তার পাশাপাশি পাশ্চাত্যে যে বিভিন্ন কবি গোষ্ঠী, পাশ্চাত্যের বিভিন্ন রাজনৈতিক সামাজিক আন্দোলন, পাশ্চাত্যের সাহিত্য আন্দোলন, তাদের কবিতার মধ্যে তাদের সাহিত্য চেতনায় প্রভাব ফেলেছিল বেশ স্পষ্ট রূপেই। অজিত দত্ত তাঁর কবিতার মধ্যে ভারতীয় দর্শন, ভারতীয় ঐতিহ্য, তার প্রভাব ছিল সমধিক। তার কবিতায় আমরা যে সামাজিক আন্দোলনের অভিঘাত, বা অর্থনৈতিক, রাজনৈতিক, ঐতিহাসিক যে ঘটনা পরম্পরা, তার চেয়েও অজিত দত্তের কবিতায় প্রকৃতি, সৌন্দর্য,
নিসর্গ চেতনা, প্রেম, রোমান্টিকতা, তার প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। তার কুসুমের মাস, ছায়ার আলপনা, নষ্ট চাঁদ, এই কাব্যগ্রন্থগুলো আমাদের বাংলা সাহিত্যের একটু ভিন্ন ধারার কবিতা। প্রকৃতি, প্রেম, সৌন্দর্য, রোমান্টিকতা, নিসর্গ যেখানে মিলেমিশে আছে। অথচ সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালীন পর্বে যখন আমাদের বাংলা সাহিত্যে কবিতা মধ্য দিয়ে সামাজিক আন্দোলন, সামাজিক সংকট বা পাশ্চাত্য সাহিত্য আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে তার যে বিভিন্ন কবিতার শৈলী, অর্থাৎ কবিতার যে স্টাইল, এটা বদল হচ্ছে, অজিত দত্তের কিন্তু কবিতায় তার প্রভাব কিন্তু খুবই ক্ষীণ। তিনি আমাদের ভারতীয় যে পরম্পরা, যে ঐতিহ্য, তাকেই তিনি কিন্তু গ্রহণ করেছেন এবং তার কবিতার মধ্য দিয়ে তারই প্রতিফলন ঘটেছে। আমাদের যে নোংর কবিতা, আমরা বললাম যে কবির যে শেষ কাব্যগ্রন্থ, সেই শেষ কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে নোংর। অর্থাৎ তাহলে বোঝাই যায় জীবনের প্রান্ত সীমায় উপনীত হয়ে, একদম জীবনের শেষ প্রান্তে উপস্থিত হয়ে নিজের সাহিত্য, নিজের জীবন, ব্যক্তিগত জীবন, সবকিছু নিয়ে তার যে অনুভূতি, যে সামগ্রিক জীবন দর্শন, তার কথাই কিন্তু কবি আমাদের সামনে প্রকাশ করেছে। জীবনের অনুভব লিপি যেন নোংর কবিতা। নোংর কবিতা আমরা এই কবিতার মধ্যে নানা রকম ব্যঞ্জনার আভাস কিন্তু আমরা পাব। কবিতা একমাত্রিক নয়, অর্থাৎ কবিতাকে আমরা একটিমাত্র অর্থে আমরা যদি বুঝতে চাই, তাহলে কিন্তু কবিতা সম্পূর্ণরূপে ধরা দেবে না। এই কবিতার নানা মাত্রা আছে। এই কবিতার মধ্য দিয়ে তার ব্যক্তিগত অনুভূতির কথা আছে। এক কবির কবি হয়ে ওঠা, কবিতার হয়ে ওঠার যে সংঘাত, দ্বন্দ্ব, তার কথা আছে। তার নিজের কাব্য দর্শনের কথা আছে। নোংর যেন এখানে হয়ে ওঠে হচ্ছে রূপক। অর্থাৎ নোংর বলতে আমরা তো বুঝি সেই লোহার অঙ্কুশ, যার সাহায্যে নৌকা বা জাহাজ তটের সঙ্গে আটকে থাকে, তাকে তো আমরা নোংর বলি। অর্থাৎ সেই বন্ধনকে আমরা নোংর বলি। এখন এখানে এই নোংর কবিতার যে উপরি স্তর, কবিতার যে উপরি কাঠামো, অর্থাৎ তার যে বাহ্যিক অর্থ, তাতে আমরা নোংর বলতে বুঝবো ওই নৌকা তটে
যার সাহায্যে আটক হয়ে আছে। কিন্তু শেষ পর্যন্ত নোঙর কিন্তু কবির মূল্যবোধ, কবির দর্শন, কবির বন্ধন সেই দিকে আমাদের অর্থকে প্রতিষ্ঠা করবে। নোঙর কবিতার তাহলে একটা বাহ্য অর্থ, আর আরেকদিকে রয়েছে একটা তার অন্তঃস্থলে একটা গভীর সুদূর প্রসারী একটা ব্যঞ্জনা গর্ভ অর্থ। আগে আমরা কবিতা পাঠ করি। কবি যেন এই কবিতার কথক, কবিতা ব্যক্তি অনুভূতির কথা তিনি আমাদের সামনে তুলে ধরছেন। কবি যেন এক নাবিক, মাঝি, তিনি নৌকো নিয়ে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে চান। এটা কবিতার বাহ্য অর্থ। কিন্তু আমরা দেখব যে আসলে শেষ পর্যন্ত কবি তার বৃহত্তর জীবন দর্শনকেই, তার কাব্য চেতনাকে তিনি এর সাহায্যে আমাদের সামনে তুলে ধরবেন। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। কবি এক নাবিক, কবি এক মাঝি, তিনি দূর সিন্ধু পারে, দূর দেশে, সিন্ধু পারে সমুদ্রের ওপারে, দূর এক দেশে তিনি পৌঁছে যেতে চান। নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। তট মানে কুল। দূর সিন্ধু পারে, সমুদ্রের ওপারে, দূর দেশে তিনি পৌঁছে যেতে চান। সেই দেশই তার গন্তব্যস্থল, পৌঁছে যেতে চান সেখানে। কিন্তু নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, অর্থাৎ পাড়ি দিতে চাইলেও তার নৌকো এগোয় না। তার কারণ তার নৌকো বাঁধা আছে তটের সঙ্গে নোঙর দিয়ে, কুলে বাঁধা আছে। সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি, সারা রাত মিছে তিনি দাঁড় টেনেই চলেছেন, কিন্তু নৌকো তো এগোয় না। তার কারণ নৌকো তো তটের কিনারে বাঁধা পড়ে আছে নোঙরের সাহায্যে। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। জোয়ার আসে, জোয়ারের সমুদ্রের জলস্ফীতি দেখা যায়। জোয়ারের জলস্ফীতি এসে, প্রবল জলোচ্ছ্বাস এসে, ভরন্ত ফুলন্ত ঢেউগুলি এসে কবির নৌকায় তড়িতে মাথা ঠুকে। কবির নৌকোকে দোলা লাগা ঢেউ এসে, তাকে আহ্বান জানায় ঢেউ যে চলো সেই সমুদ্রের ওপারে, আমরা তোমাকে পৌঁছে দেব। যেন সুদূরের আকর্ষণগুলো নিয়ে আসে ঢেউ, সুদূরের আহ্বান, ডাক পৌঁছে যায় কবির কানে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহ্বান।
জোয়ার ভাটা, এক সময় জোয়ার আসে, তারপরে ভাটা, তখন আর প্রবল জলস্ফীতি দেখা যায় না। এর জন্যই বলছে স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। জল যেন তখন জলস্তর নেমে যায়, শুকিয়ে যায়। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, অর্থাৎ আমাদের এই কুল, এই কুলে এক সময় জোয়ারের জলস্ফীতি কুল যেন ভাসিয়ে দেয়, আবার যখন ভাটা আসে তখন আবার জলস্তর নেমে যায়। তাহলে জোয়ার ভাটায় বাঁধা আসলে আমাদের এই জীবন। যেমন নদীর বুকে দেখা যায় জোয়ার ভাটা, আমাদের জীবনেও, কবির জীবনেও রয়েছে এই জোয়ার ভাটা। কিন্তু এই জোয়ার ভাটায় জোয়ারকে অনুকূল করে তট থেকে আমরা নির্দিষ্ট গন্তব্য পথের দিকে নৌকা ভেসে যাবে, আবার ভাটায় নৌকা স্থির থাকবে, সে যেন আবার জীবনী শক্তি সঞ্চয় করবে, আবার জোয়ারের জলস্ফীতির অপেক্ষা করবে, তারপর আবার সে পাড়ি জমাবে। কিন্তু কবির যে নৌকা, সে জোয়ার ভাটায় সে কিন্তু নিশ্চল, স্থির, এগোয় না, পিছয় না, স্থির হয়ে রয়েছে। তটে সে নোঙরের সাথে বাঁধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। দাঁড় টেনে চলি আমরা, যখন আমাদের প্রতিকূল জলস্ফীতি অর্থাৎ প্রতিকূলতার মধ্য দিয়ে যখন আমাদের এগোতে হয়, তখন আমাদের দাঁড় টানা আরো বেশি শক্তির ক্ষয় হয়। আবার যখন জলস্ফীতি অনুকূল হয়, তখন আমরা দাঁড় ধরে পাল নিশানা করে আমরা এগিয়ে যাই। তা দাঁড় টেনে চলেছি। মাস্তুল অর্থাৎ এই পাল বাঁধার যে দণ্ড, সেখানে পালও বেঁধেছি, তবু নির্দিষ্ট গন্তব্য পথে পৌঁছতে পারছি না। কবি পৌঁছতে পারছেন না, তার সেই আক্ষেপ আমাদের সামনে ঝরে পড়ছে। তার কারণ নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল, অর্থাৎ নৌকোর সাথে দড়ি দিয়ে, কাছি দড়ি, মোটা দড়ি দিয়ে নোঙর বাঁধা পড়ে আছে। কোথায় বাঁধা পড়ে আছে? কুলে, তটে নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। নিস্তব্ধ মুহূর্ত, সাগর গর্জনে ওঠে কেঁপে, প্রতি মুহূর্তে সাগরের গর্জন শোনা যায়। কবি নিস্তব্ধ হয়ে সেই সাগরের গর্জন শোনেন, অর্থাৎ সাগর তাকে আহ্বান জানাচ্ছে, দূর দেশ তাকে আহ্বান জানাচ্ছে। তিনি আন্দোলিত হচ্ছেন, কেঁপে উঠছেন, রোমাঞ্চিত হচ্ছেন। দূর দেশে যাওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে এক উন্মাদনা সৃষ্টি করছে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। স্রোত এসে বিদ্রুপ জানাচ্ছে, উপহাস করছে কবিকে। তার কারণ কবি নৌকায় স্থির, নিশ্চল, স্থান গতিহীন, তার জন্য বিদ্রুপ জানাচ্ছে। কবির নৌকা এগোতে পারছে না,
দূর দেশে পাড়ি জমাতে পারছেন না। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দ্বার টানা। তারার দিকে চেয়ে দিকের নিশানা করছে। তারা মানে সেই দূর আকাশের সেই তারা, অর্থাৎ দূর দেশের আহ্বান জানাচ্ছে, অসীমের আহ্বান জানাচ্ছে। ততই বিরামহীন এই দ্বার টানা। তাহলে দূরের আহ্বান কবির হৃদয়ে এসে পৌঁছেছে, কবি সেই ডাকে সাড়া দিতে চাইছেন, সাড়া দিতে পারছেন না। বিরামহীন তাই দ্বার টানা, বিরামহীন, পৌঁছতে পারছেন না। তার জন্য বিরামহীন, পৌঁছতে পারছেন না। দ্বার টেনেই চলেছেন, কিন্তু পৌঁছতে পারছেন না। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। তরি ভরা পণ্য নিয়ে, কবির যে তরি, কবির যে নৌকা, তাতে নানা পণ্য আছে। কবি সেই পণ্য পৌঁছে দিতে চান কোন এক দূর দেশের বন্দরে। কিন্তু সেই পণ্য পৌঁছতে পারেন না, তার কারণ নোঙর পড়ে গিয়েছে তটের কিনারে। সারা রাত তবু দ্বার টানি, কিন্তু কবির দ্বার টানা কিন্তু থামে না। কবি ব্যর্থ হন, আশাভঙ্গ হয়, তবু কবির এই প্রচেষ্টা, কবির এই প্রয়াস চলতেই থাকে। তার কারণ সুদূরের আহ্বানে তিনি সাড়া দিতে চান। তিনি তার যে গণ্ডিবদ্ধ যে জীবন, সেই জীবন থেকে তিনি বেরোতে চান। তাই তার তিনি টেনেই চলেছেন। এটা হচ্ছে কবিতার বাহ্য অর্থ, অর্থাৎ এক নাবিকের, এক মাঝির আক্ষেপ। তিনি দূর দেশে তার সুনির্দিষ্ট গন্তব্যস্থলে তার তরি ভরা পণ্য পৌঁছে দিতে পারছেন না। আবার সেই গন্তব্যস্থল থেকে তার যে প্রয়োজনীয় যে জীবন ধারণের যে রসদ তিনি সংগ্রহ করতে পারছেন না। তার এই ব্যর্থতা, তার এই আক্ষেপ, তার এই হতাশা কেন? যে তার নোঙর পড়ে গিয়েছে তটের কিনারে, নৌকো তার এগোচ্ছে না। এটা কবিতার এক বাইরের অর্থ, বাহ্যিক দিক। কিন্তু আমরা বলেছি এই কবিতার মধ্য দিয়ে কবির জীবন দর্শন, কাব্য দর্শন, তারও কিন্তু একটা আমরা আকারে ইঙ্গিতে একটা প্রতিষ্ঠা আমরা দেখতে পাব। আসলে কবি মানে তার দুটো সত্তা। একটা তার কবি অর্থাৎ তার নান্দনিক সত্তা, তিনি কবি। সুদূরের আহ্বান তার হৃদয়ে এসে পৌঁছয়। তিনি এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, স্পর্শকে তিনি অনুভব করতে চান। তিনি কল্পনার জগতের অধিবাসী হতে চান। এই সসীম জগৎ থেকে অসীম জগতে তিনি পৌঁছতে চান। সসীমতা থেকে অসীমতায় তিনি পৌঁছতে চান। কিন্তু তিনি তো একজন ব্যক্তি মানুষও বটে, অর্থাৎ তার সংসার রয়েছে, তার দায়বদ্ধতা রয়েছে সংসারের প্রতি, পরিবারের প্রতি। তিনি কারো সন্তান, তিনি কারো পিতা।
তাহলে পারিবারিক, সামাজিক, সাংসারিক ব্যক্তি, আবার এক সুদূর পিয়াসী যে কবি সত্তা, এর মধ্যে একটা বিরোধ, কবি প্রাণের কিন্তু একটি চিরন্তন বিরোধ। প্রত্যেক কবি সাহিত্যিকের মধ্যেই এই বিরোধ, এই দ্বন্দ্ব রয়েছে। তাহলে পাড়ি দিতে দূর সিন্ধু পারে, অর্থাৎ অসীমের দেশে, সুদূরের দেশে, কল্পনার দেশে অভিযাত্রী তিনি হতে চান। কিন্তু নোঙর তো পড়ে রয়েছে তটের কিনারে। নোঙর, নোঙর এখানে কি বন্ধন? অর্থাৎ আমরা তো আর এক মায়ার বন্ধনে জড়িয়ে আছি, সাংসারিক বন্ধনে, পারিবারিক বন্ধনে আমরা জড়িয়ে আছি। তাহলে যতই ওই সাগর গর্জনের আমাদের হৃদয় আন্দোলিত হোক, যতই আমার তড়িভরা পণ্য নিয়ে আমি, তড়িভরা পণ্য মানে আমার সাহিত্যের সম্ভার নিয়ে, ডালি নিয়ে আমি পৌঁছে যেতে চাই পাঠক সমাজে, সুদূর আকাশের যে তারামণ্ডল, সেখানে আমার মন পৌঁছে যেতে চায়। সীমার ওপারে যে অসীম আছে, সমুদ্রের ওপারে যে অসীম কল্পনার দেশ আছে, সেখানে আমি পৌঁছে যেতে চাই। আমার কবি মন পৌঁছে যেতে চায়। কিন্তু নোঙর অর্থাৎ সাংসারিক বন্ধন, পারিবারিক বন্ধন, পারিবারিক সাংসারিক ব্যক্তি হিসাবে আমাদের যে দায়, দায়িত্ব, কর্তব্য, সেগুলোকে তো আমরা অবহেলা করতে পারি না। কবি অজিত দত্তের মধ্যে সেই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এই কবিতার মধ্য দিয়ে উঠে এসছে। ওই যে সাগর গর্জনে তিনি মুহূর্তে কেঁপে উঠছেন, আন্দোলিত হচ্ছেন, জোয়ার আন্দোলিত করছে, কিন্তু তিনি তো আমাদের এই সংসার জীবন, এই সমাজ জীবন, সেই বন্ধনকে তো তিনি ছিন্ন করতে পারেন না। তাহলে এই পারিবারিক বন্ধন, সাংসারিক বন্ধন এবং পাশাপাশি সুদূরের যে আকর্ষণ, সে দূর সপ্ত সিন্ধু পারে যে পৌঁছে যেতে চায় মন, এই দুয়ের দ্বন্দ্ব এই নোঙর কবিতার মধ্য দিয়ে কবিকে ক্ষত বিক্ষত করছে। আবার পাশাপাশি আমরা যে বলেছিলাম, কবি অজিত দত্তের যে কাব্য দর্শন, অর্থাৎ যে সময় সেই দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালীন পর্বে আমাদের বাংলা সাহিত্যে সে পাশ্চাত্য সাহিত্য আন্দোলনের অভিঘাত এসে পৌঁছচ্ছে, তার কাব্য শৈলী বদল ঘটছে, তার বিষয়বস্তুর পরিবর্তন ঘটছে, সেখানে কবিতার মধ্য দিয়ে সামাজিক আন্দোলনের কথা উঠে আসছে। কবিতা অনেক বেশি সাধারণ মানুষের, তাদের প্রবৃত্তি, তাদের জীবন যন্ত্রণা, তাদের লড়াই, তার কথা প্রকাশিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে অজিত দত্তের যে ব্যতিক্রমী যে কাব্য চেতনা, আমরা বললাম সেই রোমান্টিকতা, সেই নিসর্গ প্রকৃতি চেতনা, তারও দ্বন্দ্ব কিন্তু এই কবিতার মধ্যে মনে হয় ছায়াপাত করেছে। এই যে পাড়ি দিতে দূর সপ্ত সিন্ধু পারে, অর্থাৎ সেই পাশ্চাত্য কাব্য জগৎ, কাব্য আন্দোলন,
তার সমকালীন কবিদের কবিতায় যা উঠে আসে, অজিত দত্তের কবিতায় তা উঠে আসে না। পাশ্চাত্য কবিদের যে চেতনা, নোঙর পড়ে গেছে তটের কিনারে, সপ্ত সিন্ধু পারে, অর্থাৎ পাশ্চাত্য কাব্য চেতনাকে তিনি আত্মীকরণ করেননি, করতে পারেননি, না করেননি। তার কারণ তার নোঙর, অর্থাৎ তার স্থান, তার অবস্থান অটুট রয়েছে ভারতীয় ওই নিসর্গ চেতনায়, প্রকৃতি চেতনায়, সৌন্দর্য চেতনায়। তাই সপ্ত সিন্ধু পারে তিনি, অর্থাৎ দূর দেশের পাশ্চাত্য কাব্য চেতনাকে তিনি গ্রহণ করেননি, তিনি ভারতীয় চেতনাকেই তিনি আঁকড়ে ধরেছিলেন। যতই সেই জোয়ার এসে বিদ্রুপ জানাচ্ছে, অর্থাৎ পাশ্চাত্য কাব্য চেতনার মধ্যে দেখা দিয়েছে নতুন নতুন উন্মেষ। কাব্য চেতনা সেখানে সম্পৃক্ত হয়েছে বৈজ্ঞানিক চেতনার দ্বারা, রাজনৈতিক চেতনার দ্বারা, অর্থনৈতিক অসাম্যের কথা উঠে আসছে পাশ্চাত্য কাব্য চেতনা। তার ফলে সেই পাশ্চাত্য সাহিত্য আন্দোলন স্ফীত হচ্ছে। সেটাই হচ্ছে জোয়ারের সেই জলস্ফীতি। আহ্বান জানাচ্ছে, তিনি তার খবর তার কানে এসেও পৌঁছেছে, কবির কানে এসেও পৌঁছেছে, কিন্তু কবির নোঙর বাধা পড়ে আছে তটের কিনারে, অর্থাৎ আমাদের ভারতীয় সেই নিসর্গ প্রাকৃতিক প্রেম চেতনা। সেখান থেকে তিনি কিন্তু বেরিয়ে আসতে চাননি। সেই নোঙরে, সে নোঙর তাহলে সেখানে হয়ে ওঠে ভারতীয় কাব্য চেতনা, নিসর্গ, রোমান্টিকতা, প্রকৃতি প্রেম, তার প্রতীক। নোঙর কবিতার একটা বাইরের অর্থ, আর ভেতর দিকে দেখছি এক কবির এক ব্যক্তি সত্তা, সামাজিক সত্তা এবং নান্দনিক সত্তা, তার যে বিবিধ যে দ্বন্দ্ব বিরোধ। আবার নোঙর আরেকদিকে পাশ্চাত্য কাব্য চেতনা এবং আমাদের ভারতীয় ঐতিহ্য পরম্পরা, তার যে দ্বন্দ্ব বিরোধ, তাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। তাই নোঙর কবিতা অজিত দত্তের জীবন দর্শন এবং তার কাব্য দর্শনকে আমাদের সামনে উপস্থাপিত করছে।